স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ভোটের দিনক্ষণ ঠিক হয়নি এখনো, নেই সুস্পষ্ট রোডম্যাপও। তারপরও ভোটের জন্য প্রস্তুত বিএনপি। দলটির নেতাদের দাবি, নির্বাচনের জন্য তাদের ঘটা করে প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে তাদের প্রার্থী করা হবে, তা অনেকটাই নিশ্চিত। বিএনপি নেতারা এও বলেছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় ভোটের অনেক পরিকল্পনাই মাঠে গড়াচ্ছে না। কবে বইবে ভোটের হাওয়া? পুরো দেশ ছেয়ে যাবে নির্বাচনী আমেজে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের নতুন যাত্রাপথে চলতে শুরু করলেও এমন অনেক প্রশ্নের সুরাহার অপেক্ষায় বিএনপি সদা প্রস্তুত নির্বাচনের জন্য, কোনো রকমের কোনো আমাদের সমস্যা নেই। আর যদি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হয়, তাহলে আমি মনে করি সেটা দেশের অর্থনীতির জন্য, দেশের রাজনীতির জন্য, দেশের জনগণের জন্য সেটা হবে অত্যন্ত অমঙ্গলজনক একটা ব্যাপার। নির্বাচনকালীন সরকারের দাবিতে ২০২৪ সালের ৭ই জানুয়ারি একতরফা ভোট বর্জন করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়ার পর আঙ্গুলের ছাপে নিজেদের মালিকানা বুঝে নেয়ার স্বপ্ন দেখতে শুরু করে ভোটাধিকার বঞ্চিত কোটি কোটি জনতা। সেই ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে বিএনপিতেও। আমাদের ফুল প্রিপারেশন রয়েছে। আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীরা সেই নির্বাচন হবে সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে রেখেছেন, এবং আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার দেশে বিদেশে তারা গণগণ এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখছেন। দলটির নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, তাদের প্রস্তুতির চেয়েও বেশি জরুরি ভোটের সুস্পষ্ট রোডম্যাপ। জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনটা জরুরিভাবে দরকার, এবং আমরা নির্বাচনী রুটম্যাপ চাচ্ছি। সেটা আমরা পাচ্ছি না, বরঞ্চ উল্টা সিধা শুনতে পাচ্ছি। এক এক অ্যাডভাইজার এক এক রকম কথা বলছে। আর সংগঠন বিএনপি সবসময় প্রস্তুত। বিএনপির প্রস্তুতির জন্য কোনো টাইম লাগে না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফিজিওথেরাপি নেয়ার পর লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আরও স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিন চললেও সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেন। তার অধীনেই চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রীর। এদিকে ফিজিওথেরাপি নেওয়ার পর অবস্থা আরও বেশি স্থিতিশীল। একা একা হাঁটতেও পারছেন বেগম খালেদা জিয়া। প্রফেসর প্যাট্রিক কেনেডি উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন, এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানালেন, বেগম জিয়ার যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিপোর্ট আসলে তার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে, স্টেপটা কি নেওয়া হবে, এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন। এছাড়াও তার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির সব ইউনিটকে দেয়া হয়েছে স্ব এলাকার মসজিদে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। এই অবস্থা থেকে উত্তরণে নতুন করে ট্যাক্স বাড়ানো হয়েছে। এই টাকা জনগণের জীবনমানের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা চলছে। দেশের অর্থনৈতিক অবস্থা সচল করার লক্ষ্যে শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশ সহযোগিতা করছে। জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন, একটা টাস্ক ফোর্স কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে। আমরা দেখছি যে কিভাবে টাকাগুলো আনা যায়। এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি।
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল করতে ভ্যাট বাড়ানো হয়েছে, এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। এছাড়া IMF এর শর্ত পূরণে সরকারের এমন উদ্যোগ কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল ৫ মাসে রাজস্ব আদায় হয়েছে ১,২৬,০০০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকট তুলে ধরেছেন। এই সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদহার, জ্বালানি সংকট, শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির পর নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। IMF এর শর্ত পূরণে বাড়ানো হয়েছে প্রায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, আমদানি শুল্ক। বেড়েছে বেশ কিছু খাতের কোম্পানি আয়কর। এর সঙ্গে নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকট তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান। ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসার বৈরী পরিবেশের কারণে রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। জানান, গভর্নর বলেছেন, ললিপপ দিয়ে ব্যবসা টিকিয়ে রাখবে না সরকার। ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট। ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এ সময় ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। দু একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তারা। সিটি গ্রুপ রোজার আগে ইম্পোর্ট করতে হচ্ছে, ব্যাংকগুলি এলসিও পেন করতে পারছে না। তা উনি মনে করে যে এই ধরনের কেসে উনি সাপোর্ট করতে পারবে। অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান উন্নয়ন কাজের কারণে বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে বাইপাইল থেকে আবদুল্লাপুরগামী সড়কটির বেহাল দশা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খোঁড়াখুড়িতে রাস্তার এক পাশ দিয়ে ধীরে চলছে যানবাহন। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আর্থিক ক্ষতিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের। 2022 সালের নভেম্বরে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 24 কিলোমিটারের এই উড়ালপথ দিয়ে আশুলিয়া থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে যানবাহন। তবে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনার অভাবে ব্যস্ততম সড়কটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। সড়কটি ব্যবহার করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো পরিবহনকে। খোঁড়াখুড়িতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। এতে যানজট আর ধুলোয় বিপর্যস্ত জনজীবন। সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। গাড়ি উল্টে যায়, অনেক সময় গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়। যান চলাচল কেউ অফিস যাবে, অফিস যাতে গেলে মনে করেন যে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে প্রতিদিন। ক্ষতির মুখে সড়কের পাশে ব্যবসায়ীরা। রাস্তার কাছে গাড়ি রাখা দোকানে আসতে পারতো কাস্টমার, এখন একটু আসতে কষ্ট হয় আর কি। পানি, ওদিক দিয়ে ময়লা, এদিক দিয়ে আমরা ভোগান্তিতে অনেকই আছি। খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কে প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন। রোডের যে অবস্থা, জনভোগান্তির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডেভেলপমেন্ট কাজ করতে গেলে স্বাভাবিক জনজীবন ব্যাহত তো একটু হয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। এই সব কিছু চিন্তা করে আমরা বিকল্প
ওয়েতে আগাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় 49% কাজ সম্পন্ন হয়েছে। 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি গাইবান্ধাবাসীর স্বপ্নের ঘাঘট লেক বাস্তবায়নের কাজ। দখল এবং দূষণে জর্জরিত লেকটি নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে অসন্তোষ। দাবি উঠেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণমুক্ত করে লেকটিকে পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। বন্যা থেকে গাইবান্ধা শহর রক্ষায় কয়েক বছর আগে ঘাঘট নদীকে 1 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। সেই থেকে পরিত্যক্ত অংশটি লেক হিসেবে বাস্তবায়নের দাবি ওঠে। 28 কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে 14টি উন্নয়নমূলক স্কিমের কাজ শেষ হয়েছে। তবে অবৈধ দখলের কারণে প্রকল্পের কাজ পুরোপুরি করা সম্ভব হয়নি। ওয়াটার বোর্ডের আগের বিষয়, আমরা তো 6 কিলোমিটারের মধ্যে 4.8 কিলোমিটার করছি, আর 1.2 কিলোমিটার অবৈধ স্থাপনায় করতে পারি নাই। অবৈধ দখলদার উচ্ছেদ না করা ও বর্জ্যের কারণে লেকটি হারাচ্ছে স্বাভাবিক গতি। অবৈধ স্থাপনা মুক্ত করা হোক, অর্থাৎ দখলমুক্ত করা হোক, দূষণমুক্ত করা হোক এবং সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করা হোক। এখন এখানে আসলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ময়লা, মশার উপদ্রব থেকে শুরু করে দুর্গন্ধ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা। লেক ঘিরে বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অংশীজনদের সাথে হচ্ছে মত বিনিময়। এটা একটা প্ল্যানিং স্টেজে আছে, কিছুদিনের মধ্যে আপনারা হয়তো একটা বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। ঘাঘট লেককে ঘিরে পুরো একটা পর্যটন হাব করে একটা চিন্তা ভাবনা করতেছি। এটা সেন্টারে থাকবে আপনার ঘাঘট লেক। এদিকে কাজের দীর্ঘসূত্রতা ও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে লেক ও দুপাশে জমেছে আবর্জনার স্তূপ, হচ্ছে মাদক ও অনৈতিক কাজও। ডিবিসি নিউজ ডেস্ক। স্বপ্ন ছিল পাকা বাড়ি করে ছেলের বউ আনবেন, কিন্তু স্বপ্ন অধরাই থেকে গেল বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গাইবান্ধার নাজমুলের মায়ের। বাড়িতে ছেলে ফিরেছে ঠিকই, কিন্তু নিথর দেহে। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে পুরো সংসার যেন ডুবেছে ঘোর অন্ধকারে। সন্তান হারানো অসহায় মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার। ফিরবে না জেনেও ছেলের ছবি নিয়ে এভাবেই চোখের নোনা জলে সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা। বোবা কান্নায় শুধুই হাহাকার। বাবাহীন সংসারে 3 ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুর গ্রামের নাজমুল মিয়া। অভাবের সংসারে হাল ধরতে চাকরি নেন পোশাক কারখানায়। গত বছরের 4 আগস্ট সরকার পতন আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। 6 দিন মৃত্যুর সাথে লড়ে 9 আগস্ট ঢাকা মেডিকেলে মারা যান নাজমুল। সন্তান হারানোর বেদনায় দিশাহীন মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার। আমাকে কষ্ট পাইছে, এই জন্য তো কইছে। এই তখন থেকে চাকরি করি গেল, এই চাকরি করিয়ে সুখ করলো, টাকা পয়সা দিল, টাকা পয়সা তো খাইতে পারলো না। আমার ময়নাই তো সুখ করতে পারলো না। সরকারের সাথে যুদ্ধ করে যায় তো আমার সন্তান চলে গেল। তো এখন আমার এই ক্ষতিপূরণটা কে দিব? তো একমাত্র ওই ছিল এই সংসারের কর্তা, মেন যে ওই ছিল, এছাড়া আর কেউ নাই। তোকে একটাই সরকারের কাছে আবেদন করব যে আমার ভাইয়ের সঠিক বিচার চায়। মায়ের তো আর ছেলে ফিরে দিতে পারবে না, আমাদেরও ভাই আসবে না। এরকম একটা সুস্থ বিচার হোক স্বৈরাচারীর, আর দেশে যেন এরকম দুর্নীতি আর না হয়। কয়েকটি সংগঠন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশে ছিল জামায়াত। জামাত ইসলামের উদ্যোগে, গাইবান্ধা উদ্যোগে আমরা ওই 2 লক্ষ টাকা আর কি শহীদ পরিবারকে আমরা দেই আর কি। স্থানীয় পর্যায়ে অনেকে এগিয়ে এলেও এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা। বিষয়টি আমলে নিয়ে এবার নাজমুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকে। নাজমুলের পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের। নাজমুলের বাসার যে সাথে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা জেলা পরিষদের মাধ্যমে আমরা ওইটা রাস্তাটা সংস্কার করে দেব। আর বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে করার চেষ্টা করে যাচ্ছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দেয়া নাজমুলের পরিবার সবার সহযোগিতায় একসময় ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ঘন কুয়াশা, বৈরী আবহাওয়া, পানির অভাব এবং শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে বিভিন্ন স্থানের বীজতলা হলদে হয়ে যাচ্ছে। এরই মধ্যে সার, কীটনাশক ও উপকরণের দাম বৃদ্ধিতে হতাশায় ভুগছেন চাষিরা। এ অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ঝালকাঠিতে চলতি মৌসুমে ১৩,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে ৭৬৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে কৃষক। প্রতিবছর বোরো মৌসুমে যশোর, সাতক্ষীরা ও নাজিরপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে আসত। এবছর প্রচণ্ড শীতে তারা আসতে না পারায় আবাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া সঠিকভাবে করা যাচ্ছে না। প্রচণ্ড শীতের কারণে, কুয়াশার কারণে অনেক জমি বীজ আমার নষ্ট হয়ে গেছে। দেখতেও আসে না, আর বা কোনো আমাকে কোনো অনুদান কেউ কিছু দেয় না। মাজরা পোকা লাগছে, বীজ লাল লাল হয়ে গেছে, কেউ কোনো খোঁজ খবর নেই। ঘন কুয়াশা এবং শীতের প্রভাবে বীজতলায় উৎপাদিত চারার ডগা হলদে হয়ে যাচ্ছে। পানির অভাবে কোনো কোনো বীজতলা ফেটে চৌচির। পানি না থাকায় অনেক জায়গায় সেচের সংকট দেখা দিয়েছে। এদিকে বছরের শুরুতেই সার, কীটনাশক এবং বীজ সহ উপকরণের দাম বাড়ায় বিপাকে কৃষক। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি, পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। পরিপূর্ণ যে মূল্যায়ন পাবে, যে সঠিক দাম পাবে, এইটা নিয়ে আমরা সন্দিহান। যে টাকা দিয়ে খরচা করি, এই টাকাটা আমাকে ওঠে না। শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। বীজতলায় এই কয়েকদিনের ঘন কুয়াশা জনিত কারণে কিছু সমস্যা, ঠান্ডাজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা চাষি ভাইদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন সকালবেলা ওই যে কুয়াশাটা তারা যেন সাধারণ ভালো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেন। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম কমানো না হলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে শঙ্কা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমরা প্রথম আলো দেখতে পাচ্ছি। এখানে প্রথম আলো তাদের শিরোনামে করেছে গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি, এবং সেই সাথে তারা শিরোনাম যেটি করেছে প্লট বরাতে অনিয়মের অভিযোগ, শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। সমকালে চলে যাচ্ছি। সমকাল তাদের শিরোনামে এনেছে পরামর্শক ও প্রশিক্ষণেই 900 কোটি টাকা। সেই সাথে তারা যেটি বলছে যে সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ প্রকৃতির সর্বনাশ, এবং সেই সাথে সীমান্তে অনিয়ম মানতে হবে দিল্লিকে বার্তা ঢাকার। যুগান্তর আজকের শিরোনামে যেটি করেছে, যুগান্তর শিরোনামে এসে রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা এবং উন্নয়ন কাজ দরপত্রে বেড়েছে তদবির। সেই সাথে তারা যেটি বলতে চাচ্ছে হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। পরের পত্রিকায় চলে যাচ্ছি। পরের পত্রিকা দৈনিক কালবেলা তাদের শিরোনাম করেছে মাঠে 50,000 কোটি অনাদায়ী রেখে টাকা খুঁজছে এনবিআর। সেই সাথে তারা যেটি আরও শিরোনামে এনেছে রাজনীতিকরা বলছে থিওরি দিয়ে জীবন চলে না। পরবর্তী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফ এর, ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। এবং সেই সাথে তারা বলছে কোথাও নেই সুখবর, রাষ্ট্রীয় নীতিতে অদূরদর্শিতা, হতাশা কাজ করছে মানুষের মধ্যে। পরবর্তী পত্রিকা দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা। কালের কণ্ঠ ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা, সেই সাথে শুল্ক বৃদ্ধিতে নাগালের বাইরে ফল, মুনাফার লোভে যত্রতত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। বণিক বার্তার শিরোনামে এসেছে সরকারের ঋণ 20 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এবারে চলে যাব দ্য ডেইলি স্টারের শিরোনামে এসে top criminals on extortion spay. The Business Standard তাদের শিরোনাম করেছে DSE, Elite Club, Beximco Summit, Islami Bank out, Walton, Prime Bank, Kohinoor in. Next, The Daily Observer headline করেছে BGB locals stop construction of border wire fences by India alone border.
Home Advisor said. New Ager headline says Anti-Corruption Commission prosecutors Hasina Sama, 14 others. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।